বাংলাদেশে হৃদরোগ চিকিৎসা এখন কি কি আধুনিক সুবিধা পাওয়া যাচ্ছে এবং চিকিৎসার ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমেছে কিনা? চিকিৎসার ক্ষেত্রে আমরা মনে করি হৃদরোগে আমরা অলমোস্ট আন্তর্জাতিক মানের হৃদরোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। আগে যেই পরিমাণ রোগী বিদেশে যেত তারা আমার মনে হয় এখন দেশেই চিকিৎসা করছে, এবং আমাদের পার্শ্ববর্তী যারা দেশ আছে তাদেরকেও আমরা আমাদের দেশে চিকিৎসা নিতে পারি, কারণ আমার মনে হয় যে পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় অনেক সস্তায় চিকিৎসা দিতে সক্ষম। দর্শক শুভেচ্ছা নেবেন, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আমাদের এই আয়োজনে একজন চিকিৎসক উপস্থিত হয়েছেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম। ডাক্তার লোহানী, চ্যানেল 24-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও। আপনি কেমন আছেন? জি, ভালো আছি আমি। চিকিৎসার অনেক বিষয়ে আমরা কথা বলবো, আপনি হৃদরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ নিয়েও কথা বলবো। কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রে আসলে আপনি কাজ করার অনুপ্রেরণা কিভাবে পেলেন? কার্ডিওলজি সাবজেক্টটা আসলে খুবই চ্যালেঞ্জিং সাবজেক্ট। এটাতে মানুষের অনেক ডিসিশনে মানুষের মৃত্যু পথযাত্রী অনেক মানুষকে আমরা জীবন ফিরিয়ে দিতে পারি, এবং অনেক অসুস্থ রোগীকে আমরা আমাদের চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করতে পারি। তো এই যে চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জটাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে কার্ডিওলজিস্ট হওয়ার জন্য। হৃদরোগটা আসলে কি, সে বিষয়টা আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই। এটি কিভাবে শুরু হয়, প্রাথমিক লক্ষণগুলো কি একটু বলবেন? হৃদরোগ আসলে অনেক একটা ডাইভার্স টার্ম, অনেক বড় একটা বিষয়। আমরা সাধারণ লোকজন হৃদরোগ বলতে যেটা বুঝি, আমরা যেটাকে বলি করোনারি আর্টারি ডিজিজ। এটা ছাড়াও হৃদরোগের অনেক জন্মগত অনেক ত্রুটি থাকে। এটা জন্মগতভাবে হৃদরোগের ছিদ্র থাকতে পারে, হৃদরোগের স্ট্রাকচারাল অ্যানোমালি থাকতে পারে, হৃদরোগের মাংসপেশি দুর্বল হয়ে ফেইলিওর হতে পারে। এছাড়া আমরা যেটা সাধারণভাবে যেটা বুঝি, রক্তনালী হার্ট ব্লক, রক্তনালী বন্ধ হয়ে হৃদরোগে যদি অক্সিজেন চলাচল কম পায় সেটাকে আমরা হার্ট ব্লক বলি বা করোনারি আর্টারি ডিজিজ। এছাড়াও একটা কন্ডাক্টিং সিস্টেম ব্লক আছে। অনেক রোগী আছে যেগুলো যারা দেখা যায় হৃদরোগের জন্য অজ্ঞান হয়ে যেতে পারে, যাদের আমাদের হার্টে একটু কারেন্ট, একটা জেনারেটর আছে এবং তার আছে, এগুলোতে যদি কোনো সমস্যা হয়, বিদ্যুৎ উৎপাদনে যদি কোনো সমস্যা হয়, এটাকে আমরা কন্ডাক্টিং সিস্টেম ব্লক বলি। এটাও একটা হৃদরোগের অংশ। বাংলাদেশে আসলে হৃদরোগের হার কেমন এবং এটি কি আসলে মহামারীর আকার ধারণ করেছে কিনা? হৃদরোগ বাংলাদেশে, স্পেশালি আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে হৃদরোগ, স্পেশালি করোনারি আর্টারি ডিজিজগুলো ক্রমাগতভাবে বাড়ছে এবং এটি মহামারীর কাছাকাছি চলে এসেছে। এটা মেইনলি আমাদের দেশের আমাদের যে লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের জীবনযাত্রার যে পরিবর্তন, স্ট্রেসফুল লাইফ, ফাস্ট ফুড খাওয়া, তারপরে আমরা যেই এক্সারসাইজ কম করা এবং অনিয়ন্ত্রিত কম ঘুমানো, স্ট্রেসফুল লাইফ লিড করার জন্য ক্রমাগতভাবে এই হৃদরোগের ঝুঁকিগুলো বাড়ছে আমাদের। আচ্ছা, হৃদরোগের কি আসলে নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা? এখন দেখা যাচ্ছে যে কম বয়সে কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে অনেকের, তো আসলে এর মূল কারণগুলো কি? হৃদরোগের স্পেশালি করোনারি আর্টারি ডিজিজের কিছু বয়স আছে, যেগুলো আমরা বলি অ্যাকচুয়ালি মেল যারা তাদের 40 বছরের ঊর্ধ্বে এবং ফিমেল যারা তাদেরকে 50 বছরের ঊর্ধ্বে ইউজুয়ালি করোনারি আর্টারি ডিজিজ হয়। কিন্তু দেখা গিয়েছে যে এখন আমাদের আমি যেটা বলেছি যে আমাদের জীবনযাত্রার পরিবর্তনের জন্য আমাদের দেখা যায় খাদ্যাভ্যাস পরিবর্তন, আমরা প্রচুর ফাস্টফুড ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি। তারপরে আমাদের লাইফস্টাইল স্ট্রেসফুল অনেক এবং আমরা দেখা যায় যে আমাদের পরিশ্রমের অভাব, এগুলোর কারণে এখন অনেক ইয়াং এইজে 40-এর আগে বা ফিমেলদের 50-এর আগে অনেক হৃদরোগ দেখা যাচ্ছে। নারী এবং পুরুষের হৃদরোগে কি কোনো পার্থক্য আছে কিনা? ঝুঁকিতে কারা বেশি, নারী না পুরুষ? করোনারি আর্টারি ডিজিজ যদি বলি, এটাতে ঝুঁকিতে পুরুষ বেশি। তবে এটা কিছু ফিমেল হরমোনের জন্য নারীরা একটা বিশেষ এজ পর্যন্ত, আমরা যেটাকে মেনোপোজ বলি, মেনোপোজের আগ পর্যন্ত প্রোটেক্টেড থাকে। মেনোপোজের পরে দেখা যায় যে নারীরা আর পুরুষের যে ঝুঁকি এটা সমান হয়ে যায়। অ্যাকচুয়ালি পুরুষরা 40 বছর থেকে ঝুঁকির মধ্যে পড়ে এবং নারীরা 50-এর পর থেকে এই ঝুঁকির মধ্যে চলে আসে। আরেকটা বিষয় হচ্ছে, পরিবারের কোনো সদস্যের যদি হৃদরোগ থাকে তাহলে অন্য সদস্যদের কি হৃদরোগে আক্রান্ত হওয়ার কোনো ঝুঁকি থাকে কিনা? হ্যাঁ, বংশগত ব্যাপারটি হৃদরোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হৃদরোগের স্পেশালি আমরা যেটাকে করোনারি আর্টারি ডিজিজ বলি, করোনারি আর্টারি ডিজিজ যে ফ্যামিলি হিস্ট্রি, যাদের ফ্যামিলিতে হৃদরোগ আছে, মানে যাদের বাবা মা বা ভাই বোনদের
দেখা যায় যে করোনারি আর্টারি ডিজিজ থাকে তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। কারো যদি হার্ট অ্যাটাক হয় তাহলে তার আশপাশের মানুষ তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা নেবে, বা জরুরি অবস্থায় হাসপাতালে যাওয়ার আগে কি কি ব্যবস্থা নেওয়া উচিত? প্রিলিমিনারি কেউ যদি বুকে ব্যথা বলে এবং তাহলে আমরা যদি ধারণা করি তার হার্ট অ্যাটাক হয়েছে, আমরা দ্রুত কিছু মানে এটা আমার মনে হয় দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। চিকিৎসক ভালোভাবে এটা ডায়াগনোসিস করে যদি মনে করে যে তার হার্ট অ্যাটাক হয়েছে তাহলে তাকে দ্রুত হসপিটালে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে নিয়ে যাওয়া উচিত আর কি। তার কারণ হচ্ছে যে এটি দুটা কারণে হার্ট অ্যাটাকে মৃত্যু ঝুঁকি থাকে, সাথে আমরা যত দ্রুত হসপিটালে নিয়ে যাব তাকে তত হার্টের যে হৃদরোগের যে মাংসপেশি এগুলোকে সুস্থ রাখা সম্ভব হবে। আমরা যত ডিলে করব দেখা যায় যে হৃদরোগের মাংসপেশিগুলো নষ্ট হয়ে যায়, পরবর্তীতে হার্ট দুর্বল হয়ে যায় এবং হার্ট ফেইলিওর যেটাকে আমরা বলি হার্ট ফেইলিওরে চলে যায়। কাজে আমরা সুস্থ করে তুললেও দেখা যায় যে তার হার্ট ফেইলিওর হয় এবং রোগী পরিপূর্ণভাবে সুস্থ হতে পারে না। মানে প্রাথমিকভাবে বাসায় কোনো চিকিৎসা আছে কিনা? অনেক সময় দেখা যায় অ্যাম্বুলেন্স আসতে, গাড়ি আসতে তো দেরি হতেই পারে, সেই মুহূর্তটা আসলে কিভাবে আমরা আসলে যেটা সমস্যা হচ্ছে সব বুকে ব্যথাই হার্ট অ্যাটাক না বা হৃদরোগ না, সব কাজেই আমাদের হচ্ছে এটা কি হার্ট অ্যাটাক নাকি নর্মাল অন্য কোনো চেস্ট পেইন, এটা ডিফারেন্সিয়েট করা একজন চিকিৎসকের দায়িত্ব। সাধারণ লোকের পক্ষে বোঝা খুবই মুশকিল যে এই বুকে ব্যথাটা তার কি গ্যাস্ট্রিকের জন্য হচ্ছে নাকি অন্য কোনো পিত্তথলির পাথর, বুকের পাঁজরের হাড় থেকে হতে পারে, বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে। তো এটা যেটা বুকে ব্যথা হলে আমার মনে হয় এটাকে গ্যাস্ট্রিক বা অন্য কিছু চিন্তা না করে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা দরকার। কারণ বাসায় আমরা যত সময় ক্ষেপণ করব, চিকিৎসাতে যত সময় নষ্ট করব, রোগীর ঝুঁকি তত বাড়বে এবং রোগীর আউটকাম তত খারাপ। এখন কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখি যে বুকে ব্যথা হচ্ছে, আমরা একটা অ্যাসিডিটির ওষুধ খেয়ে নিচ্ছি, অধিকাংশ ক্ষেত্রেই এরকম দেখা যায় যে দেরি হয়ে যাচ্ছে, তারপরে একটা বড় রকমের দুর্ঘটনার শিকার। এটাই হচ্ছে আমরাও প্রচুর এই ধরনের রোগী পাই যারা আসলে তার হৃদরোগ, তার চেস্ট পেইন হচ্ছে হার্টের কারণে, কিন্তু রোগী এটাকে গ্যাস্ট্রিকের সমস্যা বা অন্যান্য গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে এবং যখন এটা কমপ্লিকেশন নিয়ে মানে কমপ্লিকেটেড হয়ে যায় তখনই তারা ডাক্তারের কাছে আসে। আচ্ছা, আরেকটা বিষয়, মানে হৃদরোগের বাইরে গ্যাস্ট্রিকের যে ব্যথাটা, এটা কি নির্দিষ্ট কোনো জায়গায় হয় নাকি শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে? গ্যাস্ট্রিকের ব্যথাটা শরীরের নির্দিষ্ট জায়গায় হয়, ইউজুয়ালি একটু বলবেন সেটা। ইউজুয়ালি আমরা হচ্ছে পেটের মাঝখানের উপরিভাগে গ্যাস্ট্রিকের ব্যথাটা হয়। তো এটা হচ্ছে আসলে হার্টের ব্যথাও এখানে হতে পারে। তো এই ডিফারেন্সিয়েট করার দায়িত্ব আমার মনে হয় একজন চিকিৎসক। হার্টের ব্যথাটাও কি নির্দিষ্ট কোথাও নাকি? হার্টের ব্যথাটাও স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন এটা হচ্ছে এবং হার্টের ব্যথাটা ছেলে আর মেয়েদের ক্ষেত্রে ডিফারেন্ট ওয়েতে হতে পারে। একটু বলবেন। যেমন ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে এটাকে আমরা বলি সেন্ট্রাল চেস্ট পেইন, বুকের মাঝখানে এটা হ্যাভিনেস হতে পারে, টাইটনেস হতে পারে। তারপরে এটা ইউজুয়ালি হয় এক্সারশনে, অর্থাৎ একজন রোগী যখন পরিশ্রম করবে তখন দেখা যায় তার বুকে ব্যথা হবে মাঝখানে, এবং যখন রেস্ট নিবে সেটা চলে যাবে, 4-5 মিনিটের মধ্যে চলে যাবে। এবং এটা ইউজুয়ালি দেখা যায় যে গলা, আমাদের চোয়াল, হাতের দিকে এটা চলে যেতে পারে। বা ঘাড় পিঠের যে ব্যথাটা, এইটা এই ব্যথা কি ভয়াবহ কিনা? এটা আমার মনে হয় যে আমাদের দেশে যেটা হয়, আমরা যে ধরনের পেশেন্ট পাই ম্যাক্সিমাম রোগী দেখা যায় যে নিজেই ডায়াগনোসিস করে। তো আমার কাছে যেটা মনে হয় হৃদরোগ খুবই ঝুঁকিপূর্ণ একটা রোগ এবং হৃদরোগের যদি আমরা দ্রুত চিকিৎসা করতে পারি এর আউটকাম অনেক ভালো হয়। এজন্য একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যে কোনো বুকের ব্যথা, এটা কি হার্টের ব্যথা নাকি অন্য গ্যাস্ট্রিক বা অন্য কোনো আমাদের হাড্ডি মাংসের ব্যথা, এটা ডিফারেন্সিয়েট করার একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা ডিফারেন্সিয়েট করবে যে এটা কিসের ব্যথা। কারণ নিজে যদি ডায়াগনোসিস করি এটা ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে এবং আমরা যদি দেরিতে হৃদরোগ শনাক্ত করি তাহলে এটার ঝুঁকি অনেক বাড়ে এবং এর আউটকাম অনেক খারাপ হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ওজন, এই তিনটা কি একে অপরের সাথে জড়িত কিনা? জি অবশ্যই। আমাদের যদি ওজন বেশি হয় দেখা যায় যে আমাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের চান্স বাড়ে। ওজন বেশি হলে আমাদের শরীরের ইনসুলিনগুলো প্রপারলি কাজ করতে পারে না, আমরা এটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলি। এবং যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া শুরু করে তখনই গ্র্যাজুয়ালি দেখা যায় একজন লোক ডায়াবেটিসের দিকে ধাবিত হয়। এবং ওজন আমরা যদি দেখা যায় যে আমরা যদি ওজন নিয়ন্ত্রণ করি, শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণ করে অনেক রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি ঔষধ ছাড়াই। মানে ওজন খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, আমাদের সবারই বডি ওয়েটটা ঠিক রাখা উচিত। মানসিক চাপ বা দুশ্চিন্তা সত্যিই কি হৃদরোগের কারণ কিনা?
আর ঘুমের ঘাটতি বা ঘুম অনিয়মিত হলে হৃদয় সেটা কতটা প্রভাব ফেলে? আমাদের হৃদরোগের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, এর মধ্যে মানসিক চাপ একটা। মানসিক চাপ এবং অনিদ্রা, এগুলোতে দেখা যায় আমাদের শরীরের স্ট্রেস হরমোন বলে কিছু হরমোন আছে, এগুলো দেখা যায় যে স্ট্রেস হরমোন রিলিজ হয় এবং এটা আমাদের শরীরের হরমোনাল রেগুলেশন বা হরমোনাল ব্যালেন্স নষ্ট করে দেয় এবং যার ফলে দেখা যায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ হয় এবং শেষে এটা হৃদরোগে রূপান্তরিত হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা আমরা প্রায়শই বলে থাকি। আসলে কোন ধরনের খাবার এই হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং প্রতিদিনের খাদ্য তালিকায় হৃৎপিণ্ডের জন্য কোন খাবারগুলো উপকারী? এখনকার যুগে যেটা হচ্ছে, আমরা অনেক ফাস্ট ফুড ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমরা দেখা যায় যে প্রসেস ফুড প্রচুর পরিমাণে খাচ্ছি, স্যাচুরেটেড ফ্যাট প্রচুর পরিমাণে খাচ্ছি, খাবারের প্রচুর লবণ থাকছে এবং কার্বোহাইড্রেট যেটা খাচ্ছি সেটা হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। দেখা যায় মানে এগুলো আমাদের হৃদরোগের ঝুঁকি প্রচুর পরিমাণে বাড়ায়। আমাদের যেটা খাওয়া উচিত, প্রতিদিন খাবারের মধ্যে রিফাইন্ড যে খাবারগুলো সেগুলো কম করে খাওয়া, খাবারের মধ্যে আঁশযুক্ত খাবার যেগুলো সেগুলো খাওয়া, ফ্রুটস ভেজিটেবল খাওয়া, খাবারের লবণ নিয়ন্ত্রণ করা এবং স্যাচুরেটেড ফ্যাট আমাদের কম করে খাওয়া উচিত। একটা বিষয় যে ধূমপান এবং অ্যালকোহল হার্টের ক্ষতি করে, এটাও অনেকে জানে কিন্তু আসলে মানেন না। এই বিষয়টি হালকাভাবে দেখেন, আপনি এই বিষয়ে কি বলবেন? ধূমপান হৃদরোগের হচ্ছে অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে একটি এবং ধূমপান আমাদের দেশে যে আমাদের হৃদরোগের যে ইয়াং এইজে যে হৃদরোগের প্রাদুর্ভাব বাড়ছে, এটার অন্যতম একটি কারণ হচ্ছে ধূমপান। কাজেই ধূমপান শুধু হৃদরোগ না, হৃদরোগ ছাড়াও ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগের জন্য দায়ী। তো আমাদের উচিত সবারই ধূমপান পরিহত করা। যদি আমরা হৃদরোগ এবং সুস্বাস্থ্য চাই তাহলে অবশ্যই ধূমপান পরিহার করতে হবে। এটার ক্ষেত্রে আপনার এই হৃদরোগ নিয়ন্ত্রণে ব্যায়াম এবং হাঁটার গুরুত্বটা কতটুকু এবং প্রতিদিন কতটুকু হাঁটা বা ব্যায়াম করা দরকার? হৃদরোগ নিয়ন্ত্রণে ব্যায়াম একটি এসেনশিয়াল স্টেপ। আমাদের হচ্ছে প্রতিদিন মিনিমাম, আমরা যেটা বলি সপ্তাহে মিনিমাম 150 মিনিট একজনের হাঁটা উচিত। অর্থাৎ প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট একটানা জোরে হাঁটতে হবে, একটানা হাঁটতে হবে এবং জোরে দ্রুত হাঁটতে হবে। এবং আমরা সপ্তাহে 2 দিন রেস্ট নিতে পারি, কিন্তু হচ্ছে এই 2 দিনও পরপর 2 দিন হতে পারবে না। অর্থাৎ আমরা যদি শুক্র শনিবার রেস্ট নিই এরকম না, আমরা শনিবার অথবা বুধবার এভাবে রেস্ট নিতে পারবো। অর্থাৎ আমাদের সপ্তাহে 150 মিনিট মিনিমাম, প্রতিদিন 30 মিনিট এবং এই 30 মিনিট একটানা জোরে হাঁটতে হবে। এটা হচ্ছে মিনিমাম এক্সারসাইজ। আমাদের তো আসলে হাঁটার জায়গার অভাব, কাজের চাপ থাকে, সারাদিন মানুষ কাজে ব্যস্ত থাকে, হাঁটার জায়গাটাও কিন্তু আমাদের হাঁটার জায়গাটি সীমিত হয়ে গেছে। মানে সেই হিসাবেও মানে কিভাবে এটা ব্যালেন্স করা যায়? আমার যেটা মনে হয় যে আমরা যারা অফিস করি, দেখা যায় যে আমরা যেখানে বাসা, অফিস থেকে হেঁটে আসতে পারি রিক্সা বা ভেহিকেল ইউজ না করে। তারপরে আমরা ট্রেডমিল যেটা আছে, ট্রেডমিলও হাঁটার একটা উপায় হতে পারে। বাসায় আমরা ট্রেডমিলও একটা নির্দিষ্ট স্পিডে হাঁটতে পারি, এটাও আমাদের হৃদরোগের জন্য উপকারী। আমরা একটু চিকিৎসা পদ্ধতিতে আবার ফিরে আসি যে ইসিজি, ইকো এবং এনজিওগ্রাম, এসব পরীক্ষার পার্থক্যটা কি? স্টেন্ট বা বাইপাস সার্জারি আসলে কখন প্রয়োজন হয়? ইসিজি আসলে আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাম বলি। এটা হচ্ছে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা বাইরে থেকে যে মেজার করি, এটাকে ইসিজি বলে, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো। এবং ইকোকার্ডিওগ্রাম হচ্ছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হার্টের স্ট্রাকচার এবং স্ট্রাকচারের কোনো ডিফেক্ট নির্ধারণের জন্য আমরা যখন আল্ট্রাসাউন্ড ইউজ করে সোনোগ্রাফ মেশিনের মাধ্যমে যেগুলো আমরা ইকোর মাধ্যমে ডিটেক্ট করি, হার্টে কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো জায়গায় হার্টে দুর্বল হয়ে গিয়েছে কিনা, ভালভগুলো ঠিক আছে কিনা, এগুলো হচ্ছে আমরা ইকোর মাধ্যমে নির্ধারণ করি। এবং এনজিওগ্রাম যেটা আমরা যখন মনে করি যে করোনারি আর্টারি ডিজিজ আছে, করোনারি আর্টারি ডিজিজ যখন আমরা ধারণা করি, তখন এই করোনারি আর্টারি ডিজিজের এক্সটেন্ট কী এবং কতটুকু আছে এবং কী ধরনের চিকিৎসা পদ্ধতি দরকার, এটা জানার জন্য আমরা এনজিওগ্রাম করি। আমরা ইউজুয়ালি 2 ধরনের এনজিওগ্রাম করি, একটাকে আমরা বলি সিটি করোনারি এনজিওগ্রাম এবং করোনারি এনজিওগ্রাম। সিটি এনজিওগ্রাম যখন আমরা একটি রোগীর ধারণা করি যে তার না থাকার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ তার কোনো রিস্ক ফ্যাক্টর নাই কিন্তু বুকে ব্যথা আছে, যেটাতে আমরা কনফিউজড হচ্ছি, তার হৃদরোগ না থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি, তখন আমরা সিটি করোনারি এনজিওগ্রাম করি। এবং যেসব রোগীর ক্ষেত্রে আমরা ধারণা করি যে তার হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেক বেশি, হৃদরোগ আছে, তখন আমরা তাকে মানে কনভেনশনাল যে এনজিওগ্রাম, সেই এনজিওগ্রাম করি। এবং এই এনজিওগ্রামের মাধ্যমে আমরা দেখি যে তার হার্টে ব্লক কতগুলো আছে, ব্লকের ক্যারেক্টারিস্টিক্স কি, ব্লকে কি আমরা রিংয়ের মাধ্যমে চিকিৎসা করতে পারবো নাকি আমরা
ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি যেটা বলি, বাইপাস সার্জারির মাধ্যমে চিকিৎসা করতে হবে। এই রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসার জন্য আমাদের এনজিওগ্রাম করা দরকার হয়। আর স্টেন্ট বা বাইপাস সার্জারি আসলে কখন প্রয়োজন হয়? স্টেন্ট আসলে আমরা আমাদের ধমনীতে যখন আমরা দেখি ব্লক আছে, যেই ব্লকগুলো তার হচ্ছে কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে, হাঁটলে বুকে ব্যথা হয় অথবা তার জীবনের ঝুঁকি আছে, তখন আমরা স্ট্যান্ট অথবা বাইপাসের চিন্তা ভাবনা করি। আমরা স্ট্যান্টিং করে যখন আমরা দেখি যে রক্তনালীগুলোতে কম সংখ্যক ব্লক আছে এবং আপনার হচ্ছে সেই সব ক্ষেত্রে আমরা স্ট্যান্ড ব্যবহার করি, এবং যখন দেখি যে তার রক্তনালীতে এক্সটেন্সিভ ডিজিজ, রক্তনালীতে অনেক বেশি ব্লক যেগুলো স্ট্যান্টিংয়ের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব না, তখন আমরা তাকে বাইপাসের জন্য বলি। যদিও আজকাল দেখা গিয়েছে যে স্ট্যান্টগুলো অনেক উন্নত ধরনের স্ট্যান্ট আসছে, যেগুলো আগে যেমন স্ট্যান্টিং করলে দেখা যেত বিভিন্ন ধরনের পরবর্তীতে লং টাইম এগুলো ঠিক থাকতো না, বিভিন্ন কমপ্লিকেশন হতো। এখনকার যে স্ট্যান্টগুলো সেগুলো অনেক ভালো, এবং এগুলো দেখা গিয়েছে যে বাইপাস এবং স্ট্যান্টিং যদি আমরা করি, এগুলোর আউটকাম আমরা যদি 10 বছর কিছু এক্সপেরিমেন্ট আছে, কিছু ট্রায়াল আছে আমরা বলি, এগুলোর এই ট্রায়ালগুলোতে দেখা গিয়েছে যে আউটকাম অলমোস্ট একই। আমরা যদি স্ট্যান্টিং করতে পারি এবং বাইপাস করতে পারি, তার আউটকাম একই রকম আসে। একটা বিষয়, হৃদরোগ হওয়ার পর এই হৃদরোগের ওষুধটাকে আসলে সারা জীবন খেতে হয় কিনা, আবার অনেকে কিন্তু মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করে দেন, এর ফলে কি ধরনের বিপদ হতে পারে? হৃদরোগের ম্যাক্সিমাম ওষুধই সারা জীবন খেতে হয়, তবে আমরা ওষুধের ডোজ কম বেশি করতে পারি। যেমন হাইপারটেনশন, আমরা হাইপারটেনশন একটি ওষুধের মাধ্যমে চিকিৎসা করি, আবার জীবনযাত্রা মাধ্যমে, যেমন কারো ওজন কমানো, খাদ্যাভ্যাস পরিবর্তন, রেগুলার এক্সারসাইজের মাধ্যমে প্রেশার কমে, কাজে আমরা ডোজটা কম বেশি করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো ডিসকন্টিনিউ করে, তাদের হৃদরোগের ঝুঁকি বাড়ে, স্ট্রোকের ঝুঁকি বাড়ে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে পড়ে আসতে পারে, যেগুলো মেজর অ্যাডভার্স ইফেক্ট তৈরি করে, মানে আউটকাম অনেক খারাপ হয় এই রোগীর। তাহলে নিয়মিত চেক আপ আসলে কতদিন পর পর করা উচিত? নিয়মিত আসলে রোগীর মানে রোগের গুরুত্ব অনুযায়ী চেক আপ করা উচিত। যেমন আমরা যেটা বলি যে একটা হাইপারটেনসিভ হাইপারটেনসিভ পেশেন্টের ম্যাক্সিমাম আমাদের দেশে দেখা গিয়েছে যে প্রতি 4 জনের 1 জনের হাইপারটেনশন আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকই জানে না যে তার হাইপারটেনশন আছে, কারণ এটার কোনো সিমটম নাই। কাজেই আমাদের যেটা উচিত রেগুলার চেক আপ করা, কারণ আমরা যখন অনেক পেশেন্টই পাই হাইপারটেনশন নিয়ে আসছে, যারা কমপ্লিকেশন নিয়ে আসে, অলরেডি স্ট্রোক হয়েছে বা হাইপারটেনশনের জন্য কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, তখন তারা আসে, সে আগে কখনোই জানতো না যে তার হাইপারটেনশন আছে। কাজে আমরা যদি রেগুলার এইগুলো চেক আপ করি 6 মাস পর পর বা 3 মাস পর পর, যদি আমরা নিজের প্রেশার মাপি, নিজের ব্লাড সুগার মাপি, আমাদের রক্তের চর্বি কতটুকু আছে এগুলো মাপি, আমরা কিডনি ফাংশন দেখি, কাজে তখন অনেক রোগ প্রতিরোধ করা যায়, যেগুলো দেখা যায় যে সিম্পল কিছু চেক আপের মাধ্যমে, সিম্পল 2-1টা ওষুধ আমরা যদি কন্টিনিউ করি, এই মেজর ইফেক্টগুলো হয় না। মেজর যে রেনাল ফেইলিওর অথবা হার্ট অ্যাটাক অথবা ব্রেইন স্ট্রোকের ঝুঁকিগুলো অনেক কমানো সম্ভব রেগুলার চেক আপের মাধ্যমে। আমরা সবাই কাজে ব্যস্ত থাকি, কাজের চাপের মধ্যে আসলে হৃদয়কে কিভাবে রক্ষা করা যায়? যারা আসলে অফিসে কাজ করেন তাদের জন্য আসলে কি পরামর্শ দিবেন আপনি? যারা অফিসে কাজ করে ম্যাক্সিমামই দেখা যায় যে এক্সারসাইজ করে না, আর শরীর, আমাদের 1 নম্বর যেটা করা উচিত যে এক্সারসাইজের দিকে অ্যাটলিস্ট আমরা যাতে 30 মিনিট প্রতিদিন হাঁটতে পারি, এই দিকে খেয়াল রাখা উচিত। এবং অফিসের যে স্ট্রেসফুল কাজগুলো, স্ট্রেস কমানো দরকার। যে থার্ড হচ্ছে যারা অফিসে জব করে, তারাও দেখা যায় যে খাদ্যাভ্যাসের জন্য অনেক সময় ফাস্টফুড বা দেখা যায় যে দোকানের বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করে, এগুলো থেকে আমরা, আমার মনে হয়, নিরাপদ রাখা এটা প্রতিষ্ঠানেরও দায়িত্ব। কারণ একটা হাইজেনিক এবং স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা, যাতে কর্মচারীরা স্ট্রেসফুল বা যারা জব করছে তারা যাতে স্ট্রেস ফ্রিভাবে কাজ করতে পারে সেটা দেখা, এবং তাদের যাতে রেগুলার, তারা যাতে হেলথ চেক আপ করতে পারে এটার ব্যবস্থা করা, প্লাস তারা যাতে রেগুলার এক্সারসাইজ করতে পারে, এই টাইমটা তাকে দিতে হবে। তাহলে আমার মনে হয় যে যারা এই অফিস কাজ করে তারা সুস্থ থাকবে দীর্ঘদিন। অফিসে অনেক সময় দেখা যায় কাজের অনেক চাপ থাকে, মানসিক প্রেশারও তো থাকে, তো এইটা আসলে এই কাজের চাপ, মানসিক প্রেশারটার মধ্যে নিজেকে রিল্যাক্স রাখার উপায়টা কি? সবকিছু ইজিলি নিতে হবে এবং রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং মানসিক চাপ যে কোনোভাবে কমাতে হবে। এখন তরুণ প্রজন্ম এই যে দ্রুতগতির জীবনে বসবাস করছে, তাদের জন্য আপনি কি বার্তা দিবেন? আমি যেটা বলবো যে মোবাইল, ল্যাপটপ, তারপরে হচ্ছে মোবাইলে গেমস খেলা, এগুলো বাদ দিয়ে মাঠে যেতে হবে,
খেলতে হবে এবং আমাদের যে তরুণ প্রজন্ম যারা ফাস্ট ফুডের প্রতি অ্যাডিক্টেড তাদের ফাস্ট ফুড থেকে বের হয়ে রেগুলার ফ্রুটস ভেজিটেবল এগুলো খেতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে। গ্রামীণ পর্যায়ে যারা আছেন তারা যদি হৃদরোগে আক্রান্ত হন তাদের চিকিৎসা আসলে সহজ করতে কি কি করা উচিত? আমার মনে হয় যে আমাদের দেশে যেটা হৃদরোগের যে সেন্টারগুলো সেগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে আমরা যদি সিসিইউ বা এগুলো দিকে যাই তাহলে ম্যাক্সিমামই জেলা যে সদর হসপিটাল বা ডিস্ট্রিক্টগুলোতে আছে। কিন্তু আমরা যেটা বলি যে হৃদরোগের চিকিৎসার জন্য টাইম একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একজন লোক হার্ট অ্যাটাক করলো তাকে কত দ্রুত আমরা হসপিটালে নিয়ে যাব, কত দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করব, এটাতে তার দেখা যায় আউটকাম অনেক বেশি আউটকাম আসে। মানে কতটুকু সে সুস্থ হবে, তার হার্ট কতটুকু সুস্থ থাকবে, কত দ্রুত আমরা চিকিৎসাটা ইনিশিয়েট করতে পারছি এর উপর অনেকটা ডিপেন্ড করে। কাজেই আমার মনে হয় যে জেলা সদর হসপিটাল ছাড়াও উপজেলা সদর হসপিটালগুলোতে হৃদরোগের যথাযথ চিকিৎসা এবং হৃদরোগ বিশেষজ্ঞদের পদায়ন প্লাস হৃদরোগের যে ইনস্ট্রুমেন্ট বেসিক ইনস্ট্রুমেন্ট এগুলোর ব্যবস্থা করা উচিত। আমাদের সমাজে হৃদরোগ সম্পর্কে সব থেকে বড় ভুল ধারণা কি? পাশাপাশি জনগণ কিভাবে আসলে নিজের হৃদয়কে সুস্থ রাখবেন? আমাদের কিছু কিছু সময় যেমন দেখা যায় যে আমি ব্লাড প্রেশার নিয়ে কথা বলি, তো আমাদের লোকজন যেটা ভাবে যে কোনো খারাপ কিছু লাগলে যেমন মাথা ব্যথা হচ্ছে, অস্থির লাগছে, সব কিছুই প্রেশারের জন্য হচ্ছে। এবং তারা দেখা যায় যে অনেক বেশি প্রেশার নিয়ে একজন মাপলো, মাপার পরে তারা প্রপার চিকিৎসা না নিয়ে দেখা গেল যে গ্রামীণ কিছু ভেষজ যেমন মানে তেঁতুলের রস, লেবুর রস এগুলো বা শরবত এগুলো খাচ্ছে। কিন্তু আমাদের মনে হয় যে যে এই ধরনের হাইপারটেনসিভ রোগীদের দ্রুত চিকিৎসা না করে তারা যে নিজেদের যে পদ্ধতি এগুলোর উপরে আস্থা রেখে এগুলো চিকিৎসা করতেছে, যা পরবর্তীতে দেখা যায় বিভিন্ন ধরনের স্ট্রোক বা বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে তারা আমাদের কাছে আসে। এই প্রেশার আসলে কতটুকু বাড়লে এবং কতটুকু কমলে ওষুধ খাওয়া উচিত? ওষুধ আমরা আসলে প্রথমে করি যে তার ফিউচার প্রেশারের জন্য আউটকামটা কেমন হবে, ফিউচারে তার হৃদরোগ, কিডনি ডিজিজ, স্ট্রোকের ঝুঁকি কতটুকু। তো আমরা অ্যাকচুয়ালি হাইপারটেনশন বলতে যেটা বুঝি যে উপরের আমরা যেটাকে সিস্টোলিক প্রেশার বলি এটা 140 বা তার উপরে এবং ডায়াস্টোলিক প্রেশারটা 90 বা তার উপরে যদি হয় এটাকে আমরা হাইপারটেনশন বলি। তো হাইপারটেনশন যদি এবং আমরা আরেকটা মাপ আছে যেটাকে অ্যাম্বুলেটরি মনিটরিং বলি বা হোম মনিটরিং বলি, এটাতে যদি 135-এর উপরে 85-এর উপরে হয় তখন আমরা এটা হাইপারটেনশন বলি। তখন আইদার জীবনযাত্রার পরিবর্তন অথবা ঔষধের মাধ্যমে আমরা তার চিকিৎসা শুরু করি। প্রেশারের ওষুধ একবার খাওয়া শুরু করলে সারা জীবন খেতে হয় এরকম একটি ধারণা আছে, আসলে কি সত্য কিনা? ম্যাক্সিমাম প্রেশারই আসলে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। দেখা যায় এই প্রেশারগুলোর কোনো কারণ পাওয়া যায় না এবং সারা জীবনই থাকে। কাজেই তার এই প্রেশারটা নিয়ন্ত্রণে রাখার জন্য দেখা যায় যে সারা জীবনই তার ওষুধ খেতে হয়। তবে যদি আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করি, তার যদি ওজন নিয়ন্ত্রণে রাখি, রেগুলার এক্সারসাইজ করি, তখনও দেখা যায় যে প্রেশার কমে আসে। যদি প্রেশার ঔষধ ছাড়াই কমে আসে তখন আমরা ওষুধ বন্ধ করতে পারি কিন্তু অথবা ওষুধের ডোজ কমিয়ে দিতে পারি। কিন্তু এটা আমার মনে হয় একজন চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত। নিজে নিজে যে প্রেশারের ওষুধ যদি ডিসকন্টিনিউ করে ভবিষ্যতে একটি ওষুধের বদলে অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে শরীরে। কারণ প্রেশার ম্যাক্সিমাম সময় দেখা যায় এটার কোনো সিমটম থাকে না এবং শরীরে কোনো ধরনের অসুবিধা থাকে না। কাজে ম্যাক্সিমাম লোকই দেখা যায় যখন দেখে যে আমাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, একটা ওষুধ রেগুলার খাচ্ছি, তখন অনেককেই যদি আমরা মোটিভেট না করি ভবিষ্যতে ফিউচার তার যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এগুলো যদি তাকে না জানে, দেখা যায় অনেক লোকই ডিসকন্টিনিউ করে এবং বিভিন্ন ধরনের জটিল যেমন স্ট্রোক, কিডনি ফেইলিওর, হার্ট অ্যাটাক বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে হাজির হয়। কাজে আমরা শুধুমাত্র একটি ঔষধের মাধ্যমে এই অ্যাডভার্স আউটকামগুলো প্রতিরোধ করতে পারি। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসা এখন কি কি আধুনিক সুবিধা পাওয়া যাচ্ছে এবং চিকিৎসার ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমেছে কিনা? চিকিৎসার ক্ষেত্রে আমরা মনে করি হৃদরোগে আমরা অলমোস্ট আন্তর্জাতিক মানের হৃদরোগের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমাদের আগে যেই পরিমাণ রোগী বিদেশে যেত তারা আমার মনে হয় এখন দেশেই চিকিৎসা করছে এবং ভবিষ্যতেও আমার বিভিন্ন ধরনের অত্যাধুনিক হসপিটাল তৈরি হচ্ছে এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা আসছে। আমরা মনে করি যে ভবিষ্যতে আমরা আমাদের দেশের সব রোগীকে হৃদরোগের চিকিৎসা দিতে পারবো এবং আমাদের পার্শ্ববর্তী যারা দেশ আছে তাদেরকেও আমরা আমাদের দেশে চিকিৎসা নিতে পারি। কারণ আমার মনে হয় যে পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় অনেক সস্তায় চিকিৎসা দিতে সক্ষম। আপনি তো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, পাশাপাশি চিকিৎসা দিচ্ছেন, ওইখানকার চিকিৎসার মানটা কেমন একটু বলবেন? আমি মনে করি এটা বিশ্বমানের চিকিৎসা হচ্ছে এবং আমি হচ্ছে বিশেষায়িত হসপিটাল একটি তৈরি হয়েছে অলমোস্ট। আমি সেই হসপিটালের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসাবে কর্মরত আছি
এবং আমরা এই হসপিটালের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেসব রোগী আমাদের দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে তাদেরকে আমরা বিদেশের সমমানের চিকিৎসা যাতে কম খরচে দিতে পারি এবং বিদেশ নির্ভরতা কমাতে পারি সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। এই হার্টের চিকিৎসায় খরচ কেমন? হার্টের চিকিৎসা প্রাথমিকভাবে যদি আমরা হার্টের চিকিৎসা আসলে প্রতিরোধযোগ্য একটা, এটাতে আমরা অনেক প্রতিরোধ করতে পারি হৃদরোগের অনেক কিছুই। যদি আমরা ইনিশিয়াল স্টেজে যেমন প্রেশার নিয়ন্ত্রণ করা, ওজন নিয়ন্ত্রণ করা, রেগুলার খাদ্যাভ্যাস চেঞ্জ করা, আমরা এগুলোর বা রেগুলার এক্সারসাইজ করার মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ করতে পারি। তো আমার মনে হয় যে প্রিভেন্টিভ সাইডেও যথেষ্ট নজর দেওয়া উচিত যাতে হৃদরোগের কমপ্লিকেশন না আসে। কমপ্লিকেশন হলে তখন হৃদরোগ চিকিৎসা কিছুটা ব্যয়বহুল, কারণ দেখা গেল স্ট্যান্টিং করতে হলে বা বাইপাস অপারেশন করতে গেলে এগুলো ব্যয়বহুল চিকিৎসা। এই বাইপাস অপারেশন করার ক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসার এখন কোন দিকে আছে, মানে মানুষ আসলে কতটা নির্ভর করতে পারছে? আমার মনে হয় আমাদের যে কার্ডিয়াক সার্জনরা আছে তারা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এবং তারা অনেক জটিল হৃদরোগ অপারেশন করছে। আমি মনে করি আমাদের দেশের লোকরা নিশ্চিন্তে তাদের উপর নির্ভর করতে পারে। আপনারা কি তাহলে প্রচার প্রচারণায় পিছিয়ে আছেন? আমার মনে হচ্ছে প্রচার প্রচারণায় পিছিয়ে আছি। আমরা আপনাদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক সব যারা আছে। আমার মনে হয় আমরা এখন বিশ্বমানের চিকিৎসা দিতে সক্ষম এবং এটা মনে হয় দেখেন আপনি দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় যুক্ত আছেন, এই চিকিৎসায় আপনি করছেন। আপনাদের প্রতিষ্ঠান থেকে আসলে প্রচারণটা কতটা বাড়ানো উচিত বলে আপনি মনে করেন? আমাদের হচ্ছে অবশ্যই এটা বাড়ানো উচিত যে আমরা কী ধরনের চিকিৎসা দিচ্ছি এবং চিকিৎসার যে আউটকামগুলো হচ্ছে এগুলো আমাদের যদি জনসাধারণকে দেখাই এবং আমাদের চিকিৎসার খরচ পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের সব কিছু যদি আমরা কম্পেয়ার করি, আমার মনে হয় আমরা গ্র্যাজুয়ালি আমরা সেই দিকেই যাব এবং আমার মনে হয় গ্র্যাজুয়ালি লোকজন আমাদের উপর আরও বেশি কনফিডেন্ট পাবে এবং চিকিৎসার ক্ষেত্রে যে বিদেশগামিতা এটা অনেক কমে আসবে। এবং গণমাধ্যম আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে? গণমাধ্যম আমার মনে হয় যে আমাদের যে চিকিৎসা এটাতে অনেক কিছুই আছে যেটা তারা নেগেটিভলি প্রচার করে। আমার মনে হয় যে পুরো ব্যাপারটা দেখে তারপরে আমার মনে হয় প্রচার করা উচিত। একটা খবর পেলেই হুট করে একটা নেগেটিভ প্রচার করলে যেটার লোকজনের উপর অনেক ইম্প্যাক্ট পড়ে, তাদের কনফিডেন্স নষ্ট হয়। তো আমার মনে হয় চিকিৎসার ক্ষেত্রে কনফিডেন্স একটি ইম্পর্টেন্ট ব্যাপার এবং যখন একটি রোগী একটি চিকিৎসকের উপর কনফিডেন্ট থাকে তখন তাকে চিকিৎসা দেওয়াটাও আমাদের জন্য খুব নেগেটিভ মেসেজ যেরকম যাচ্ছে, বিষয়টা হচ্ছে পজিটিভ মেসেজ করার জন্য আপনাদেরও তো নানান ধরনের উদ্যোগ নেওয়া উচিত। আপনারা যারা প্রকল্প পরিচালক বা উপপরিচালক আছেন, বাংলাদেশের এই যে চিকিৎসার মান এত ভালো, এত রোগী আসলে বিদেশে চলে যাচ্ছে, এই নিজেদের যে প্রচারণাটা মনে হয় গণমাধ্যমের সাথে বেশি বেশি সেমিনার করা বা সংবাদ সম্মেলন করে জানানো, এই কাজে আপনারা অনেকটা পিছিয়ে আছেন বলে কি আপনার মনে হয় না? আমার মনে হয় এই কাজে পিছিয়ে আছি এবং আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবশ্যই এই স্টেপগুলো নেওয়ার চেষ্টা করব। আপনি যেহেতু গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন, আপনি নিজে ওই কাজটাকে আসলে করতে পারেন। জি, আমরা চেষ্টা করছি এবং আমরা ইন ফিউচার আমাদের যে পজিটিভ দিকগুলো এগুলো অবশ্যই জনসাধারণের সামনে তুলে ধরবো এবং আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার উপর তাদের আস্থা ফিরিয়ে আনবো আমি আশা করছি। আচ্ছা, আবার একটু চিকিৎসা পদ্ধতিতে আসতে চাই যে বিশ্ব কার্ডিওলজিতে এখন নতুন কোন প্রযুক্তি বা পদ্ধতি বেশি আলোচিত? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সার্জারি, এগুলোর মাধ্যমে দেখা গিয়েছে যে আমরা উন্নত বেশ কিছু চিকিৎসা করতে সক্ষম। চিকিৎসা প্রাথমিকভাবে রোগ নির্ণয়, রোগের চিকিৎসা এবং প্রপার ট্রিটমেন্ট, অ্যাকুরেট ট্রিটমেন্টের জন্য দেখা গিয়েছে এআই নির্ভর এবং রোবোটিক সার্জারির মাধ্যমে আমরা এগুলো করতে সক্ষম এবং হার্ট ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে সব কিছু এখন আমরা এআই নির্ভর। এবং তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল প্রযুক্তি তাহলে ভবিষ্যতে একটা বিপ্লব ঘটাতে পারবে? অবশ্যই বিপ্লব ঘটাতে পারবে। এই ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানে অলরেডি তারা এই কৃত্রিম বুদ্ধিমত্তা সব ক্ষেত্রে ইউজ হচ্ছে এবং আমরাও আমাদের হসপিটালে এগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক যে ইনস্ট্রুমেন্টগুলোর সঙ্গে চিকিৎসকদের পরিচয় করিয়ে দিচ্ছে এবং এগুলো ব্যবস্থা করছি। এবং যেমন হচ্ছে রোবোটিক ফিজিওথেরাপি অলরেডি বিএমইউতে চালু হয়েছে এবং আমরা রোবোটিক অন্যান্য সার্জারি চিন্তাভাবনা করছি মেশিন এবং আমাদের ট্রেনিং ফ্যাসিলিটি বাড়ানোর জন্য যাতে লোকজন আরও উন্নত চিকিৎসা পায়। এবং এআই এখন আমাদের একটা এই যুগে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন যেমন ইসিজি, ইকো, তারপরে সিটি এনজিওগ্রাম বা আমাদের রক্তের কোলেস্টেরল, হার্টবিট, এগুলোর রেগুলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এগুলোর রেগুলার নিয়ন্ত্রণ করে দ্রুত এবং আমরা অনেক আগেই রোগ নির্ণয় করতে পারি, যেটা রোগের আউটকাম অনেক ভালো করে।
আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার একটু ব্যক্তিগত বিষয়ে জানতে চাই যে দীর্ঘ চিকিৎসা জীবনে আসলে এমন কোনো অভিজ্ঞতা আছে যা আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে? আপনার অনেক রোগী আসে, এই রোগীদেরও তো অনেক ধরনের অভিজ্ঞতা থাকে, যদি একটু শেয়ার করতেন। আমি কোভিডে যখন আক্রান্ত ছিলাম, কোভিডে আক্রান্ত হওয়ার সময় আমি আমার স্যাচুরেশন কমে গিয়েছিল, তো কোভিড চিকিৎসা করতে যেয়ে। তো এই সময় আমার যারা রুগী ছিল তারা বিভিন্ন মসজিদে আমার জন্য প্রার্থনা করেছে, মিলাদ করেছে, এবং রুগীদের যেই তখন আন্তরিকতা দেখেছি এটা আমাকে অভিভূত করেছে। এবং আমি মনে করি যে এই জিনিসটাই আমার চিকিৎসার জীবনের সার্থকতা, যে রুগীরা আমার জন্য এত ফিল করে এবং রোগীরা আমার জন্য আমার যে অসুস্থতার খবর শুনে তারা যেভাবে রিয়্যাক্ট করেছে, যেভাবে আমার জন্য প্রার্থনা করেছে, যেভাবে মসজিদে গিয়েছে, যেভাবে আমার খবর নিয়েছে পরিবারের, আমার পাশে থাকার চেষ্টা করেছে, এটা আমাকে যথেষ্ট অনুপ্রেরণা দেয়। চিকিৎসা একটি পেশা নয়, একটি মানব সেবা। এই দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে নিজেকে মূল্যায়ন করেন? অবশ্যই এটি একটি মানব সেবা। আমার মনে হয় যে প্রত্যেকটি চিকিৎসকই এর সঙ্গে জড়িত। আমাদের দেশের আমার মনে হয় প্রত্যেকটি চিকিৎসকই দরিদ্র এবং যারা মানে দরিদ্র রোগী তাদের আমি আমার মেডিকেল কলেজের স্টুডেন্ট অবস্থা থেকে দেখে আসছি, তারা যথেষ্ট, যারা স্টুডেন্ট, যারা ডাক্তার, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, তারা আমার মনে হয় যথেষ্ট পরিমাণে তাদের সাথে আন্তরিক এবং মানবিক। আপনি ঢাকা মেডিকেল বা পিজি হসপিটালে গেলে দেখবেন যে অনেক রোগী চলে আসে যারা ব্যয়বহুল চিকিৎসার জন্য চলে আসে, তারা ন্যূনতম টাকা পয়সা নিয়ে চলে আসে, যে এটার চিকিৎসার ব্যয় কিভাবে বহন করবে, কিভাবে থাকবে এটা জানে না। কিন্তু আমাদের যে চিকিৎসকরা এবং আমাদের যে হসপিটালের স্টাফ, আমাদের যে স্টুডেন্ট, তারা নিজেদের পকেট থেকে প্লাস নিজেদের অনেক সময় নিজেদের, আমরা অনেক ডাক্তারকে দেখেছি, অনেক চিকিৎসককে দেখেছি রোগীর রক্তের প্রয়োজন নিজেই রক্ত দিচ্ছে। আমাদের যে কর্ম ঘন্টা তার বাইরে যেও অনেকে কাজ করছে। তো আমার মনে হয় যে এটি একটি মানবিক পেশা, আমরা এটাকে সবসময় মানবিক দৃষ্টিকোণ থেকেই দেখি। এবং আমরা ভবিষ্যতে এই রোগীদের সঙ্গে আরও অ্যাটাচমেন্ট বাড়ানোর উদ্যোগ নিব, যাতে রোগীরা আমাদের কনফিডেন্স পায় এবং আমরা মানবিকভাবে আমরা মানবিক ডাক্তার হয়ে উঠতে পারি, এটা আমরা সবসময় চেষ্টা করি। এবং আমরা আমাদের স্টুডেন্টকেও এই ব্যাপারে মানবিক ডাক্তার হওয়ার পরামর্শই দিই সবসময়। সবশেষ প্রশ্ন, বাংলাদেশের চিকিৎসা সেবার মান বাড়াতে চিকিৎসকদের আসলে কতটুকু ভূমিকা রাখা উচিত, পাশাপাশি সরকারের ভূমিকাটা কতটুকু থাকা উচিত? চিকিৎসকদের আমার মনে হয় যে পেশার প্রতি আন্তরিক হওয়া উচিত এবং তাদেরকে রেগুলার আপ টু ডেট হওয়া উচিত, যাতে তারা এবং রোগীর প্রতি অনেক যত্নশীল হওয়া উচিত। এটা চিকিৎসকদের দায়িত্ব। পেশাগত মান বাড়ানো উচিত তাদের। এবং আমার মনে হয় যে গভর্নমেন্টের এক্ষেত্রে অনেক ভূমিকা আছে, যেমন ইনফ্রাস্ট্রাকচার করা, হসপিটাল ম্যানেজমেন্ট যাতে ঠিক থাকে, সব জায়গায় যাতে প্রপারলি চিকিৎসা পায়, রোগীরা যথাযথ চিকিৎসা পায়। এবং অনেক ডিজিজ আছে যেগুলো দেখা যায় যে গভর্নমেন্ট ইচ্ছা করলেই, সচেতন হলেই অনেক কিছু কন্ট্রোল করতে পারবে। যেমন আমাদের এখন ডেঙ্গুর সিজন হচ্ছে, কিন্তু আমরা দেখি মশা যদি আমরা কন্ট্রোল না করি, শুধু ডেঙ্গুর চিকিৎসা করে কিন্তু ডেঙ্গু কন্ট্রোল করা সম্ভব না। তো এই যে প্রিভেন্টিভ দিকগুলো, আমাদের পরিবেশ, আমাদের ঢাকার যে ওয়েদার পলিউশন, এগুলোর দিকে খেয়াল রাখা, আমাদের খাবার যাতে ভেজাল খাবার না হয়, আমাদের উন্নত খাবার যাতে এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবার, এগুলোর ব্যবস্থা করে। এবং আমার মনে হয় গভর্নমেন্টের সাইডে প্রচারণারও একটা ব্যাপার আছে। স্বাস্থ্যের যে ব্যাপারগুলো, কিভাবে একজন মানুষ সুস্থ থাকবে, কিভাবে তাকে লাইফস্টাইল কীভাবে রকম হওয়া উচিত, স্কুল পর্যায় থেকে স্টুডেন্টদের মোটিভেশন করা। এবং আপনাদের আমার মনে হয় ডিজিটাল প্ল্যাটফর্ম, এগুলোর মাধ্যমেও আমাদের মনে হয় লোকজনকে সচেতন করে, এটা গভর্নমেন্টের দায়িত্ব। ডাক্তার লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।